নমস্কার। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা যে ক্লাসে থাকব বা যে ক্লাস নিয়ে আলোচনা করব তা হলো মেজার্স অফ ইনইকুয়ালিটি, যেটা বাংলা করলে কি দাঁড়ায় না বৈষম্যতার পরিমাণ। তো ঘটনা হলো, আমরা বৈষম্যতা বলতে কি বুঝবো বা কি বুঝি। ধরে নেওয়া যাক আজকের দিনে আমাদের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা জাতিগত ক্ষেত্রে আমাদের অসাম্যতা তৈরি হয়। যেমন ধরে নেওয়া যাক পাশাপাশি দুটি গ্রাম, এই দুটি গ্রামের একটি গ্রামের মানুষের পার ডে মাথাপিছু আয় 500 টাকা পার ডে, আরেকটি গ্রামের মানুষের মাথাপিছু প্রতিদিন আয় 200 টাকা পার ডে। তাহলে এই প্রক্রিয়া যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে যে গ্রামে 500 টাকা পার ডে মাথাপিছু আয় করে তাদের জীবনযাত্রা বা কোয়ালিটি অফ লাইফ অনেক উন্নত হবে। তুলনামূলকভাবে যে গ্রামে প্রতিদিন 200 টাকা মাথাপিছু আয় তাদের জীবনযাত্রার মান অনুন্নত হবে। অর্থাৎ এই প্রক্রিয়া যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে দুটি গ্রামের মধ্যে অসাম্যতা চরম সীমায় পৌঁছাবে। তাহলে এই অসাম্যতা আমাদের যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, কি বললাম, এই অসাম্যতা আমাদের যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডর ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কি বললাম? বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ঠিক এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে তুলে বিভিন্ন ধরনের সরকারি পরিকল্পনা বা সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে আমাদের মেজার্স অফ ইনইকুয়ালিটি পরিমাপ করার প্রয়োজন পড়ে। তাহলে মেজার্স অফ ইনইকুয়ালিটি পরিমাপ করার বেশ কিছু পদ্ধতি বা টেকনিক আমাদের বহুল প্রচলিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য কি? তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লরেঞ্জ কার্ভ, 2 নম্বর হলো গিনি কোএফিসিয়েন্ট এবং 3 নম্বর হলো লোকেশন কোসেন্ট। কি বললাম? লরেঞ্জ কার্ভ, গিনি কোএফিসিয়েন্ট এবং লোকেশন কোসেন্ট। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হলো লরেঞ্জ কার্ভ। লরেঞ্জ কার্ভ কী এবং কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়ে আমরা শিখব। তো আসা যাক লরেঞ্জ কার্ভ। লরেঞ্জ কার্ভ কি না বিখ্যাত কার্টোগ্রাফার ম্যাক্স ও লরেঞ্জ, কি বললাম, বিখ্যাত কার্টোগ্রাফার ম্যাক্স ও লরেঞ্জ 1905 সালে এই লরেঞ্জ কার্ভের কৌশল বা টেকনিক আবিষ্কার করেন। তাহলে ম্যাক্স ও লরেঞ্জ হলো কি লরেঞ্জ কার্ভের আবিষ্কর্তা, তার নাম অনুসারে এই লরেঞ্জ কার্ভ নামকরণ হয়েছে। তো লরেঞ্জ কার্ভ কি না লরেঞ্জ কার্ভ হলো আমাদের বাইভ্যারিয়েট ডাটা। বাইভ্যারিয়েট ডাটা আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করার ক্ষেত্রে শিখেছি, যেখানে দু ধরনের ডাটা থাকবে। একটি থাকবে এক্স ভ্যারিয়েবল বা যেটাকে আমরা বলি স্বাধীন চলক, এবং আরেকটি হবে ওয়াই ভ্যারিয়েবল বা যেটাকে আমরা বলা হয় নির্ভরশীল চলক। অর্থাৎ এক্স ভ্যারিয়েবলের ওপর ওয়াই ভ্যারিয়েবলটা নির্ভর করে। তাহলে এক্স এবং ওয়াই সমন্বিত যে ডাটা তাকে বলা হয় বাইভ্যারিয়েট ডাটা। তাহলে এই ধরনের দুটি পরস্পর সম্পর্কযুক্ত বাইভ্যারিয়েট ডাটার ক্রমযৌগিক পরিসংখ্যানের ভিত্তিতে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হচ্ছে লরেঞ্জ কার্ভ। কেন লরেঞ্জ কার্ভ নামকরণ হলো না বিখ্যাত কার্টোগ্রাফার ম্যাক্স ও লরেঞ্জ 1905 সালে এই লরেঞ্জ কার্ভ বা লরেঞ্জ বক্ররেখা তৈরির কৌশল আবিষ্কার করেন। আমাদের মাথায় রাখতে হবে লরেঞ্জ কার্ভ অঙ্কনের জন্য ডেটা যাই থাক, আমাদের কার্ভের যে ফরম্যাট সেই ফরম্যাটটা এক্স অক্ষেও নিতে হবে আমার 10 সেন্টিমিটার এবং ওয়াই অক্ষেও নিতে হবে 10 সেন্টিমিটার। তার মানে কি এটি হচ্ছে 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার একটি ফরম্যাট। এবার এই ফরম্যাটে প্রত্যেকটা স্কেল 1 সেন্টিমিটার করে যদি হয়, তাহলে এই এক্স অক্ষে হয় কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ এক্স, উলম্ব অক্ষে হবে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ওয়াই। এটাকে কী হবে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ এক্স, এইদিকে কী হবে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ওয়াই। তাহলে পার্সেন্টেজ সবসময় 100তে শেষ হয়,
তাহলে আমি বলেছি 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার যদি বক্স নিতে হয়, তাহলে প্রত্যেকটা আমার স্কেল 1 সেন্টিমিটার সমান 10 করে ধরতে হবে, 10% করে। এবার এই মাঝে 45 ডিগ্রি কোণ করে, এটা টোটাল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই মাঝে 45 ডিগ্রি কোণ করে এই যে সরলরেখাটি অঙ্কন করা হয়, এই সরলরেখাটিকে বলা হয় লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ প্রত্যেকটা কার্ভের রেখা যদি এই লাইনের উপর পড়ে, তাহলে কি সেখানে কোনো বিচ্যুতি বা অসাম্যতা নেই, ইকুয়াল, ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল আছে। কিন্তু যখনই এই কার্ভটা কখনো এর ওপর দিয়ে আসতে পারে, কখনো এর নিচের দিকে আসতে পারে, আবার কখনো কিছুটা উপর দিয়ে কিছুটা নিচের দিকে আসতে পারে। মাথায় রাখতে হবে, যে বিন্দু, ধরে নেওয়া যাক লরেন্স কার্ভটা এরকম এসেছে, তাহলে যে বিন্দু এই লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন থেকে যত দূরে, বৈষম্যতার পরিমাণ কিন্তু তত বেশি। এই লরেন্স রেখাটি লাইন অফ ডিস্ট্রিবিউশন থেকে যত কাছে, বৈষম্যতার পরিমাণ কিন্তু তত কম। বুঝতে পারলাম? এরপরে আসা যাক তথ্যতে। আমি একটি তথ্য দিয়ে আজকে এই লরেন্স কার্ভটি বোঝানোর চেষ্টা করছি। তো আমার এখানে একটা ডেটা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে ড্র এ লরেন্স কার্ভ অন দ্য বেসিস অফ ফলোইং ডেটা। এবার ডেটাতে আমার কী দেওয়া আছে? ডেটাতে আমাকে দেওয়া আছে সিরিয়াল নাম্বার করে 10টা পুলিশ স্টেশনের নাম দেওয়া আছে। 10টা পুলিশ স্টেশনের আমার দেওয়া আছে টোটাল পপুলেশনটা 1000-এ কত দেখতে পাচ্ছ, আর দেওয়া আছে কি এসটি পপুলেশন, সেটাও 1000-এ কত। যদি ধরে নেওয়া যাক যে এ পুলিশ স্টেশন, সেখানে আমার পপুলেশন হচ্ছে 1105, 1000 বারবার উল্লেখ করছি না, তার রেসপেক্টে এসটি পপুলেশন আছে 255। বি ব্লকে টোটাল পপুলেশন হচ্ছে 1230, তার সাপেক্ষে আমার এসটি পপুলেশন আছে 370। এখানে আমি পুলিশ স্টেশনের নাম এ বি সি ডি ধরেছি যাতে বোঝার সুবিধা হয়। এখানে 10টা পুলিশ স্টেশন, যদি এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে থাকতো সেখানে হয়তো 22টা পুলিশ স্টেশনের ডেটা দেওয়া থাকতো। এখানে পুলিশ স্টেশনের নামটা ইজ নট ইম্পর্টেন্ট। কেমন? এখানে পুলিশ স্টেশনের নামগুলো ইম্পর্টেন্ট নয়। পুলিশ স্টেশনের নাম যদি পুলিশ স্টেশন 10টা থাকে, তাহলে লরেন্স রেখার উপর 10টা বিন্দু সাপেক্ষে লরেন্স রেখা হবে। যদি এখানে পুলিশ স্টেশন 22টা হয়, 25টা হয়, তখন 25টা বিন্দু সাপেক্ষে লরেন্স রেখা হবে। তবে পুলিশ স্টেশনের পরিমাণ যত বাড়বে, তত ক্যালকুলেশনটি তত দীর্ঘায়িত হবে, ক্যালকুলেশনটি তত বড় হবে। তাহলে এই ধরনের ডেটার উপর ভিত্তি করে আমাকে একটি ক্যালকুলেশন টেবিল বা ওয়ার্কশিট বানাতে হবে, বা ওয়ার্কশিট তৈরি করতে হবে। ওয়ার্কশিটটি কীরকম হবে? ওয়ার্কশিটটিতে আমি লিখেছি, কি লিখেছি? এখানে লিখেছি কম্পিউটেশন টেবিল ফর লরেন্স কার্ভ। এখানে লেখা আছে কম্পিউটেশন টেবিল ফর লরেন্স কার্ভ, অর্থাৎ লরেন্স কার্ভ তৈরির জন্য যে কম্পিউটেশন টেবিলটি হবে, সেখানে আমার কতগুলি কলাম করা হয়েছে? কলাম করা হয়েছে 1, 2, 3, 4টে। এই 4টে কলাম অলরেডি আমার ডেটাতে দেওয়া ছিল। তাহলে এখানে এক্সট্রা কটা কলাম করতে হলো? 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ এখানে আমাকে 7টি কলাম বাড়তি করতে হলো। তাহলে কলামের হেডিংগুলো আমি কি লিখবো? হেডিংয়ে যেমন এখানে সিরিয়াল নাম্বার আমার ডেটাতে দেওয়া ছিল, সিরিয়াল নাম্বার আমার ডেটাতে দেওয়া ছিল। নেম অফ দ্য পুলিশ স্টেশন আমার ডেটাতে দেওয়া ছিল, আমি এখানে তাই করেছি, নেম অফ দ্য পুলিশ স্টেশন। 3 নম্বর আমার টোটাল পপুলেশন দেওয়া ছিল, আমি এখানে করেছি টোটাল পপুলেশন। 4 নম্বর আমার এখানে এসটি পপুলেশন দেওয়া ছিল, আমিও এখানে 4 নম্বরে এসটি পপুলেশন করেছি, তাই তো? এরপরে আমাকে যেটা এখানে করে নিতে হচ্ছে কি, টোটাল পপুলেশনকে সামেশন করে নিতে হচ্ছে। যেমন টোটাল পপুলেশন সামেশন করলে দাঁড়াচ্ছে 16,690, আর আমার এখানে টোটাল এসটি পপুলেশনকে সামেশন করে নিতে হচ্ছে, সামেশন করলে দাঁড়াচ্ছে 1767। ঠিক? তাহলে কি বললাম? আমাকে প্রথমে যেটা করে নিতে হচ্ছে, টোটাল পপুলেশনকে সামেশন করে নিতে হচ্ছে, আর টোটাল এসটি পপুলেশনকে সামেশন করে নিতে হচ্ছে। ঠিক? এরপরে আমার এক্সট্রা কী কলাম করতে হলো? এক্সট্রা এখানে যে কলামটা করতে হলো, পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন। তাহলে পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন বলতে আমরা কি বুঝবো? আমার এই টোটাল যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলো মিলে আমার মোট জনসংখ্যা হচ্ছে 16,690। তাহলে 16,690 যদি আমার টোটাল পপুলেশন হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পুলিশ স্টেশনে কত পার্সেন্ট করে হচ্ছে? এখানে আমরা একটা ক্যালকুলেশন এক্সাম্পল করতে পারি। ক্যালকুলেশন এক্সাম্পল আমরা একটা করতে পারি। ক্যালকুলেশন এক্সাম্পল আমরা কিভাবে করব? ক্যালকুলেশন এক্সাম্পল হচ্ছে এখানে 16,690 ইকুয়াল টু টোটাল পপুলেশন, এটা ইকুয়াল টু যদি আমার 100% হয়, তাহলে আমার একজন ইকুয়াল টু কত? একজন ইকুয়াল টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 16,690, ঠিক কি না? তাহলে আমার
এ ব্লকের পপুলেশন, টোটাল পপুলেশন কত? 1105। তাহলে এই 1105 ইকুয়াল টু কত? তাহলে 1105 ইকুয়াল টু হলে 100 ইন্টু 1100, 100 ইন্টু 1105 ডিভাইডেড বাই 16,690, 100 ডিভাইডেড বাই 16,690 ইন্টু 1105 পার্সেন্টেজ। তাহলে এটা আমার কাটাকাটি করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 6.62%। তাহলে 6.62% আমি কীভাবে কোথায় লিখলাম? 6.62% কলাম লেখা আছে, পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন, তাহলে 6.62% বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টা যখন করব তখন দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে? সেকেন্ডের ক্ষেত্রে আমার কী হবে? 100 ডিভাইডেড বাই 16,690 ইন্টু ইন্ডিভিজুয়াল মানে দ্বিতীয়টি যেটি পপুলেশন আছে 1230। তাহলে এটিকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে 7.37%। তাহলে 7.37% লিখেছি, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। নেক্সট আমার যেটা হবে 3 নাম্বারটা যখন করব, তাহলে 3 নাম্বারটা যখন করব 100 ডিভাইডেড বাই 16,690 ইন্টু যে পপুলেশনটা রয়েছে আমার কত? 1750। তাহলে এই 1750কে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াবে? ক্যালকুলেশন করলে দেখা যাবে 10.49। তাহলে এইভাবে আমি সব ক্যালকুলেশনগুলো করে নিলাম, সব ক্যালকুলেশনটা তার পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশনে বেরোলো। ঠিক সিমিলারলি পার্সেন্টেজ অফ এসটি পপুলেশনটা আমি করে নেবো। পার্সেন্টেজ অফ এসটি পপুলেশনটা আমি কীভাবে করবো? ঠিক একইভাবে আমার এখানে টোটাল এসটি পপুলেশন কত? 1767। তাহলে 1767 ইকুয়াল টু হচ্ছে আমার 100%। তাহলে 1 ইকুয়াল টু কত? 100 ডিভাইডেড বাই 1767। তাহলে আমার এসটি পপুলেশন কত রয়েছে? এসটি পপুলেশন রয়েছে আমার 255। তাহলে এখানে আমার 255 ইকুয়াল টু কত হবে? 100 ইন্টু 255 ঐকিক নিয়ম ডিভাইডেড বাই 1767। তাহলে 1767 এটা ভাগ করলে কত হবে? না এটা ভাগ করলে আমাদের দেখা যাবে হচ্ছে 14.43%। তাহলে 14.43% এই যে ডাটাটা বেরোলো এটাকে আমরা প্রথম ঘরে লিখে দিলাম। ঠিক একইভাবে আমি যখন দ্বিতীয়টা করব তাহলে দ্বিতীয়টাকে কিভাবে করব? দ্বিতীয়টা যখন করব, সেকেন্ডেরটা যখন করব কিভাবে করব? না সেকেন্ডেরটা করব 100 ডিভাইডেড টোটাল মানে কত? 1767 ইন্টু সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ড কত? সেকেন্ড রয়েছে 370। তাহলে 370, তাহলে 370 বসিয়ে দিলাম। তাহলে এটাকে আমার ভাগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 20.94। তাহলে 20.94 আমি এখানে লিখেছি। তাহলে ঠিক একইভাবে আমার এই প্রত্যেকটা পার্সেন্টেজকে কিন্তু আমার ক্যালকুলেশন করে নিতে হচ্ছে। তাহলে কি বললাম? পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশনটা 16,690 ভিত্তিতে ক্যালকুলেশন করে নিতে হচ্ছে। পার্সেন্টেজ অফ এসটি পপুলেশনটা আমার টোটাল 1767 জন পপুলেশনের সাপেক্ষে ক্যালকুলেশন করে নিতে হচ্ছে। ঠিক এবার আমি যেটা করব সেটা কি করব না, এবার আমাকে করতে হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য এসটি পপুলেশন ইন এসেন্ডিং অর্ডার। ভালো করে শুনে নাও, রিঅ্যারেঞ্জ দ্য এসটি পপুলেশন ইন এসেন্ডিং অর্ডার। রিঅ্যারেঞ্জ মানে কি? রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে নতুন করে সাজানো, এসেন্ডিং অর্ডার মানে কি? ছোটো থেকে বড়। তাহলে আমার এই যে এসটি পপুলেশনের পার্সেন্টেজগুলো বেরিয়েছে তার মধ্যে সব থেকে কম রয়েছে 3.97, সেজন্য আমি তাকে প্রথমে লিখেছি। বোঝা গেছে? দ্বিতীয় স্থানে রয়েছে আমার 5.09, সেই জন্য আমি দ্বিতীয় স্থানে এঁকে রেখেছি। 3 নম্বর স্থানে 5.38, 3 নম্বর স্থানে 5.38কে রেখেছি। 4 নম্বর আমার বড় যেটা হচ্ছে কত? 6.23, তাহলে 6.23 লিখেছি। ঠিক একইভাবে এইগুলোকে আমাকে এসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হচ্ছে, মানে এই ডাটাটাকে এসেন্ডিং অর্ডারে সাজিয়ে আমি এখানে লিখেছি। এবার পাশের ঘরটা কি লিখেছি? রিঅ্যারেঞ্জ দ্য টোটাল পপুলেশন ইন রেসপেক্ট টু এসটি পপুলেশন। ইন রেসপেক্ট টু এসটি পপুলেশন মানে কি? এই যে 3.96 হলো, এই 3.96 এর সাপেক্ষে টোটাল পপুলেশনের পার্সেন্টেজটা কত ছিল? যেমন 3.96 এর সাপেক্ষে আমার টোটাল পপুলেশনের পার্সেন্টেজটা ছিল 9.47, সেই জন্য 9.47 আমি প্রথমে লিখেছি। এই যে 5.09 এসটি পপুলেশনের পার্সেন্টেজের আমার টোটাল পপুলেশনটা কত ছিল? যেমন আমি এখানে খুঁজে নিই, 5.09 এর সাপেক্ষে ছিল 8.51, তাহলে 8.51 আমি এখানে লিখেছি। নেক্সট আমার যেটা রয়েছে 5.38, তাহলে সেই 5.38 এর সাপেক্ষে কত ছিল? 12.28, তাহলে 12.28 আমি এখানে লিখেছি। তাহলে প্রত্যেকটা টোটাল পপুলেশনের পার্সেন্টেজটাকে আমাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হলো। এবারে এই সাপেক্ষে রিঅ্যারেঞ্জ দ্য পুলিশ স্টেশন, যেমন 9.47 আমার পুলিশ স্টেশন ছিল ই, সেই জন্য আমি প্রথমে এটাকে ই লিখেছি। এই রিঅ্যারেঞ্জগুলো পুলিশ স্টেশনগুলোকে রিঅ্যারেঞ্জ করে নেবো। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, করতেও পারো এই কলামটা, তোমরা চাইলে নাও করতে পারো। এর পাশের কলামটা খুব ইম্পর্টেন্ট। এই ঘরটায় আমি কি করেছি?
এই ঘরটাই করা হয়েছে যে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন, এটা এক্স, আর এটা করেছে কি কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন, এটাকে আমরা ধরছি ওয়াই। তাহলে কিউমুলেটিভ পার্সেন্টেজ, কিউমুলেটিভ মানে কি ক্রমযৌগিক, পরপর যোগ। যেমন আমাদের টোটাল পপুলেশনের পার্সেন্টেজকে রিঅ্যারেঞ্জ করার পর যেটা দাঁড়িয়েছিল সেটা, এই ডেটাটাকে আমাকে এসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কি বললাম, এই যে ডেটাটা হয়েছে এই কলামটাকে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এস অনুযায়ী সাজাতে হবে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অনুযায়ী যদি সাজায়, তাহলে আমার প্রথমে 9.47 রয়েছে, 9.47 বসে গেল। দ্বিতীয়টা যেটা হবে সেটা 9.47-এর সাথে 8.51 যোগ করে দ্বিতীয়টা পাবো। 9.47 তার সঙ্গে যোগ করবো তার পরেরটা কত, পরের ভ্যালুটা রয়েছে 8.51, 8.51 তাহলে যোগ করলে কত হচ্ছে 7 আর 8, 5 আর 4 9, 9 আর 8 17, 17.98 হয়েছে। তারপরেরটা যেটা হবে 17.98-এর সঙ্গে তার পরের ভ্যালুটা কত, 12.28, তাহলে 17.98-এর সঙ্গে 12.28 যোগ, তাহলে যোগ করলে কত হচ্ছে 8 8 16 7 হলো 1, 3 আর 9 12 2 হাতে হলো 1, 3-এর সাথে 10, 30.26, 30.26। তারপরে যেটা হবে 30.26-এর সঙ্গে তার পরের ভ্যালুটি 10.31, তাহলে 10.31 যোগ 6 1 7, 3 আর 2 5, 5 0 3 1 4, 40.57, তাহলে 40.57 লিখেছি। তাহলে এইভাবে পরপর যোগ করে, যেহেতু আমার 100% ছিল তাহলে এখানে 100-তে শেষ হবে। ঠিক একইভাবে এসটি পপুলেশন মানে কোনটা, এটাকে আমি কিউমুলেটিভ করে নিলাম। কিউমুলেটিভ মানে কি, প্রথমে 3.96 ছিল, 3.96 বসলো, তারপরে এটা কি 3.96-এর সঙ্গে এইটার সঙ্গে তারপরের যে ভ্যালুটা রয়েছে 5.09, 3.96 তার সঙ্গে 5.09, 9 6 15, 5 হাতে হলো 1, 0 হাতে হলো 1, 6 আর 3 9, 9.05 হয়েছে। তারপরে 9.05-এর সঙ্গে কোনটা যোগ, 5.38 যোগ 5.38, তাহলে যোগ করলে 13 3 হাতে হলো 1 4, 9 আর 5 14, 14.43, তাহলে 14.43 লিখেছি। তাহলে এইভাবে পরপর আমি যদি এটাকে যোগ করতে আসি, এই কলামটাকে যোগ করতে আসি, তাহলে আমার এখানে 100-তে শেষ হবে, এটাও 100-তে শেষ হবে, এটাও 100-তে শেষ হবে, কারণ আমি প্রথমে ফর্মেটটাতে বলেছিলাম যে গ্রাফের যে ফর্মেটটা হবে 100/100। এরপরে আমি একটা ডেটাতে তোমাদেরকে ক্যালকুলেশনটা, ড্রয়িংয়ে ক্যালকুলেশনটাকে বুঝিয়ে দিই। দেখো, এবার আমি বলেছি এই গ্রাফটা করার জন্য আমাকে একটা ফর্মেট বানাতে হবে। সেই ফর্মেটটা কত হবে, ফর্মেটটা হবে 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার মানে এখানে আমি 10 করে স্কেল ধরবো, এদিকটাও 10 করে স্কেল ধরবো। এই লাইনটাকে আগেই আমি বলেছি লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এই ফর্মেটটাকে প্রথমে বানিয়ে নেবো। এই এক্স ওকে হবে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন, যেটা হচ্ছে এক্স, কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন যেটি হচ্ছে এক্স। এই ঘরটায় হচ্ছে কি কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন, যেটা হচ্ছে ওয়াই। আমরা এক্স ওয়াই অলরেডি ধরেছি। এরপরে আমাদের যে ডেটাটা আছে, ডেটা মানে কোনটা, ডেটা মিনস এই যে ডেটাটা হলো, এই ডেটাটার ভিত্তিতে আমাদের প্লটিংটা হবে। এই যে ডেটাটা হলো এটি হবে এক্স অক্ষে, তার সাপেক্ষে ওয়াই অক্ষে। ঠিক যেমন করে আমরা বার গ্রাফ এঁকেছি বা আমরা টেনের গ্রাফ করেছি, কীরকম, যেমন এক্স অক্ষে আমার হচ্ছে 9.47, তার সাপেক্ষে 3.96। তাহলে এইদিকে আমরা কত যাব, এইদিকে আমরা যাব 9.47, তার সাপেক্ষে 3.96, 3.96 মানে আমরা 4 বিন্দুটা দেবো, একটা বিন্দু। দ্বিতীয়টা যেটা করব, দ্বিতীয়টা কত রয়েছে 17.98, তার সাপেক্ষে 9.05, তাহলে 17.98 তার সাপেক্ষে 9.05। এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুকে প্লট করব। এইখানে আমি কি আগেই বললাম যে আমার এখানে 10টা পুলিশ স্টেশন আছে বলে 10টা বিন্দু হলো, যদি 25টা পুলিশ স্টেশন থাকতো তাহলে 25টা বিন্দু হতো, যদি 20টা পুলিশ স্টেশন থাকতো তাহলে বিন্দুটা কিন্তু 20টা হতো। তাহলে এইভাবে বিন্দুটাকে আমি পরপর প্লট করে দিলাম। প্রথমে কি বললাম যে এই লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন থেকে এই বিন্দুগুলো যত দূরে অসাম্যতার পরিমাণ কিন্তু বা বৈষম্যতার পরিমাণ কিন্তু তত বেশি। যত এই লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি থাকবে তত বৈষম্যতার পরিমাণ কম থাকবে। এবার তোমরা এই যে মাঝের পোর্শনটা রয়েছে, এই মাঝের যে পোর্শনটা অঞ্চলটা রইলো, এই অঞ্চলের যে বৈষম্য, সেই বৈষম্যটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা গিনি কোএফিসিয়েন্ট নামক আমরা যে দ্বিতীয় টেকনিকটা বললাম, সেই গিনি কোএফিসিয়েন্টের মাধ্যমে আলোচনা করতে পারি। তো পরের দিনে আমরা গিনি কোএফিসিয়েন্ট সম্পর্কে আলোচনা করব, এবং এই অঞ্চলটাকে আদারওয়াইজ তোমরা শেডিংও দিতে পারো, আদারওয়াইজ তোমরা রঙও দিতে পারো, যেটা খুশি তোমাদের মন যাবে। ওপরে হেডিং দিও লরেঞ্জ কার্ভ শোয়িং দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন অফ এসটি পপুলেশন ইন রেসপেক্ট টু টোটাল পপুলেশন। কারণ কি আমাদের এসটি পপুলেশনটা টোটাল পপুলেশনের ওপর নির্ভর করে,
টোটাল পপুলেশন বেশি হলে এসটি পপুলেশন সচরাচর বেশি হওয়া উচিত, টোটাল পপুলেশন কম হলে এসটি পপুলেশন কম হওয়া উচিত, এটাই তো স্বাভাবিক। তাহলে এই হেডিংটা দিও। নমস্কার। বর্তমানে করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতে থেকো, সবাই সুস্থ থেকো।